বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন 30, এটা একসময় 27 ছিল এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার সূত্র ধরেই নানা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি চাকরির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে প্রবেশের বয়সসীমাটা ওই সরকারি নীতি অনুসরণ করেই করা হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের বা যারা চাকরি প্রার্থী তাদের একটা বড় অংশ এখন চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করা হোক এই দাবিতে আন্দোলনরত। মূলত চাকরিতে প্রবেশ সীমা বয়স কত হওয়া উচিত সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। বাংলাদেশের নানা রকমের সংকট আছে, শিক্ষার্থীদের একটা বড় অংশ যারা পাশ করে বেরোচ্ছেন এখন নিষ্ক্রিয়, তাদের সরকারি হিসেবে বলছে এখন প্রায় 41% তরুণ যারা চাকরিতেও নেই এবং যারা শিক্ষাও নেই, এমন একটা অবস্থা। এবং শিক্ষিত বেকারের সংখ্যাও প্রচুর, তার মধ্যে অশিক্ষিত বা যারা শিক্ষা পাননি সেরকম বেকার তো আছেই। কর্মসংস্থানের সংকটটাও বাংলাদেশে ভীষণভাবে আছে। তো সব মিলিয়ে এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল হাসান শুভ। তারপরে টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বিপিএটিসির সাবেক রেক্টর একেএম আব্দুল আওয়াল মজুমদার এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের চারজনকে তৃতীয় মাত্রায়। শুভ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সূচনায় 3-4 মিনিট আসলে কি চান আপনারা এবং কেন চান? হ্যাঁ, ধন্যবাদ জিলুর রহমান ভাই, খুব ভালো কথা বলছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘ প্রায় 8 থেকে 10টি বছর ধরে আমরা শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সসীমাটিকে অ্যাভয়েড করে 2011 সালে চাকরিতে অবসরের বয়সসীমা 2 বছর বৃদ্ধি করা হয় 57 থেকে 59 বছর। আপনারা জানেন চাকরিতে এই যে প্রবেশের বয়সসীমাটা বৃদ্ধি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কীভাবে? যখন বাংলাদেশের চাকরিতে বাংলাদেশ মানুষের গড়ায় যখন 40 বছর ছিল তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল 27। এটা 1991 সালে তখন এই চাকরিতে প্রবেশের বয়সসীমা যখন মানুষের গড়ায় 57 বছর হয় তখন এটাকে বৃদ্ধি করে 30 করা হয়। এই 33 বছর পর্যন্ত আজ অবধি এই 30 বছরই কিন্তু চলমান রয়ে গেছে বর্তমানে বাংলাদেশ। এখন আমরা যে জিনিসটা চাচ্ছি, চাকরিতে আবেদনের বয়সসীমাটা সরকারের পক্ষ থেকে বলা হয় বা আমাদেরকে বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়, এই যে তোরা সরকারের চাকরির পিছনে ঘুরস কেন, তোরা ব্যবসা বাণিজ্য নানান কিছু এরকমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়ে থাকে, উদ্যুক্ত হয়, নানা রকম কথা বলে থাকে। তো মূল কথা হলো যে আমরা এখানে সরকারি চাকরি একটা প্রবেশের বয়সসীমার পাশাপাশি আমরা সরকারি, বেসরকারি, স্বশাসিত, আধা শাসিত সকল ক্ষেত্রে কিন্তু সরকারের যে 30 বছর সেই মানদণ্ড কিন্তু অনুসরণ করে। তো সেই মানদণ্ড অনুসরণ করার ক্ষেত্রে এই যে আপনি যে আমি তাচ্ছিল্য করলেন, খেলা দিলেন যে বেসরকারিতে যা বা অন্য অন্য সেক্টরে যা, সেই সুযোগটা কিন্তু নেই। এই যে আমাদের মধ্যে যে তথ্যগত গ্যাপের কারণে আমরা বারবার রাজপথে এই বিষয়টি বলে আসছি যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রবেশের বয়সসীমাটি 35 করে দেওয়া হোক। তো আপনি দেখেন এই যে আমাদের যে এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়টি উপলব্ধি করে 2018 সালে আপনি দেখবেন নির্বাচনে একটা ইশতেহার দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। সেখানে আপনি দেখেন স্পষ্ট করে বলা আছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা দক্ষতা বিবেচনা রেখে বাস্তবতা নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে স্পষ্ট করা এই যে 2018 সালে নির্বাচনী ইশতেহার সরকারের। তো এখন বাস্তবতা বলতে কী বোঝাচ্ছে আপনি একটু দেখতে পারেন। এখন বাস্তবতা হলো দেখেন 2020 সালে যখন করোনা মহামারী প্যান্ডামিক শুরু হয় সারা বিশ্বে, এর চেয়ে বাস্তবতা তো পৃথিবীতে আর কিছু নাই। তেমন তো অবস্থায় আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে 2 থেকে 3টি বছর আমাদের কিন্তু চলে গেছে। তেমন তো অবস্থায় চাকরি বাজার বলেন, যে কোনো কিছু বলেন, সব কিছু কিন্তু স্তব্ধ হয়ে যায়। সরকার কী করলো? প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার্থীদের বাদে সকল ক্ষেত্রে কিন্তু একটা প্রণোদনা দেওয়া হলো, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু শিক্ষার্থীরা কী করলো? তাদের জীবন থেকে যে 2 থেকে 3টে বছর চলে গেল, এমন তো অবস্থায় তাদেরকে কী করা হলো? যে সরকার এখানেও একটা কাজ করছে, সেটা হলো রাষ্ট্র যে জায়গাটায় যে একটা ব্যাকডেট নামক একটা প্রহসন দিয়ে দিল। ব্যাকডেট প্রহসনটা কি? যেহেতু ইশতেহার ছিল 2018 সালে এবং করোনাকালীন সময় শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কি করতে হবে? এই যে একটা ব্যাকডেট দিল 39 মাসের, এই ব্যাকডেটটার মধ্যে আবার মাক্কাল ফল রয়ে গেছে। কীভাবে? দেখেন এখানে 39 মাসের মধ্যে কার্যকরী ছিল মাত্র 13 মাস।
মানে সার্কুলার যে গেপ দিছে ওনারা 20 থেকে মাসের 26 তারিখ থেকে 39 মাস তারা হিসাব করলো, কিন্তু মাঝখানে কার্যকর থাকলো 13 মাস। আবার আরেকটা বিষয়, এই যে করোনাকালীন সময় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, যখন 2020 সালে যাদের প্রকৃত বয়সটা শেষ হয়ে যায় তাদেরকে আবার এই ব্যাকডেটের আওতায় আনা হয়, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা 27 বছর ছিল যখন করোনা শুরু হয়, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু আর ব্যাকডেটের আওতায় আনা হয়নি। তাহলে কতগুলো জায়গায় ঝামেলা, একজন 39 মাসের জায়গায় কার্যকর হলো 13 মাস। আবার যাদের প্রকৃত করোনা ক্ষতিগ্রস্ত তাদেরকে না দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয় না তাদেরকে 39 মাস হাতে ঝুলাই দেওয়া, এই যে ধারাবাহিক প্রক্রিয়া এটা কিন্তু চলতে থাকে। আমরা এই বিষয়গুলো সবসময় রাজপথে বলে আসতেছি। তারপরে দেখেন, আমি আরেকটা বিষয় বলি, 2020 সনের ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষের পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, দেখেন 2024 সালে এসে এই ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি কিন্তু তারা দেয়। 2020 সনের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল তারা কিন্তু 2024 সালে এসে তারা আবেদনের স্বীকৃতি দেয়। এই যে 4টা বছর কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে সেশন জটের কারণে। এভাবে রহ ডাটা দেখেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে দেখেন 2022 সনের অনার্স প্রথম বর্ষ বিশেষ পুরাতন সিলেবাস সত্র আলাদা সেশন শিক্ষাবর্ষ তাদেরকে 16/5/2024 অনলাইন আবেদন ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়। তাহলে এই যে সিস্টেমেটিক কারণে শিক্ষার্থীদের জীবন থেকে কিন্তু 3 থেকে 4 বছর চলে যায়। একদিকে করোনা গেল, আরেকদিকে হলে সেশন জটের মাত্রা তো রয়ে গেছে, এটা কিন্তু স্বীকার করতে চায় না, কেউ স্বীকার করতে চায় না যে সেশন জট রয়েছে। 2022 সালে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ, এই নোটিশটা দিয়েছে 22/5/2024, এটাকে অস্বীকার করাতে কিছু নাই। তারপরে গত 19/5/2024 তাদেরকে ফর্ম ফিল আপের জন্য সুযোগ দেওয়া হয়, এখানে 4 বছর নাই। আপনি দেখেন এই ডাটাগুলো। তারপরে আপনি দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 61 বিভাগের 56টি সেশন জট, এই যে আপনাদের প্রত্যেকে যদি মিথ্যা হয় তাহলে তার কিছু বলার নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 বছরের কুশাস হয়নি, 9 বছরে সেশন জট, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সেশনগুলো রয়েছে। আরেকটা বিষয় আপনারা দেখেন, এটা গেল সেশন জটের, জানি আপনার হিস্ট্রি অনেক লম্বা, কিন্তু একটু আমি ছোট করে শর্ট করতে সেশন জটের একটা প্রক্রিয়া আমাদের যাচ্ছে। আরেকটা বিষয় হলো এই যে পরীক্ষা, একটা ছেলে কি করলো, এই যে আপনার দেখেন যে আপনার সত্র নিবন্ধন একটা পরীক্ষা আছে, আপনার খেয়াল করে দেখবেন যে বেসরকারি শিক্ষক 17তম শিক্ষক নিবন্ধন একটা পরীক্ষা 2020 সালের। এই পরীক্ষার আপনার রেজাল্ট দিল কবে দেখেন, এই যে 28 ডিসেম্বর 2023। এই যে মাঝখানে কিন্তু 3টা বছরের শিক্ষার্থীদের কিন্তু চলে গেল, পরীক্ষা দিল 20-এ দিল, তারপরে করোনা শুরু হলো, এটা 23-এর দিকে আসে শেষ হলো। মানে পরীক্ষা বসতে গিয়েও কিন্তু তাদের কিন্তু সমস্যা, এই যে গেপ মানে একটা সেশন এর ভিতর রয়ে গেল। তারপরে এই যে ধারাবাহিক প্রক্রিয়া এই যে চলমান আছে, আমরা সবসময় বলে আসছি। আমি জাস্ট পরে আপনার কাছ থেকে আবার শুনবো, ওনাদের কথার প্রেক্ষিতে আপনার বলবার সুযোগ হবে। এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে দেখা যায় যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে এদের বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে এরা বিরোধী দল বা অন্যান্য শক্তির, যদিও কখনো কখনো আমরা অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে বিশেষ করে কোটা আন্দোলনে দেখেছি বা অন্য আন্দোলনে যে ক্ষমতাসীন দলের ছাত্ররাও তার সঙ্গে যুক্ত ছিল। কিছু মনে না করলে আমি আপনার রাজনৈতিক পরিচয়টা জানতে পারি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB LLM সম্পন্ন করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলাম, বর্তমানে আওয়ামী লীগের উপকমিটির একটা সদস্য আছি রানিং, এবং বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। তবে সত্য ন্যায়ের প্রতি থেকে আমরা, এটা কোনো সরকারের বিরোধী নয়, আমরা একটা রাষ্ট্রীয় সিস্টেমকে ডেভেলপ করার জন্য আমরা শিক্ষার্থীদের মনে করি চাকরিতে প্রবেশের বয়স এটা আন্তর্জাতিক মানদণ্ডে 35 করার প্রয়োজন, তার দিক থেকে আমরা এই আন্দোলনটা চলমান। আমি মিস্টার মাসুদ কামাল একটু সাংবাদিক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কিভাবে দেখেন। আমার এখানে যে মূল ব্যাপারটা এটা হলো কি যে চাকরিতে ঢোকার জন্য প্রথম প্রশ্ন, বয়স সীমাটা জরুরি কেন? দ্বিতীয় প্রশ্ন, যদি বয়স সীমা জরুরি হয় সেটা 30ই কেন? এটা 29 নয় কেন, অথবা 31 নয় কেন, অথবা 37 নয় কেন? এই দুটো আমার একদম বেসিক প্রশ্ন। যে ধরেন 29 বছর বয়স্ক একটা ছেলে যে নাকি মনে করেন লেখাপড়া শেষ করেছে, এখন চাকরির বাজারে সে ঘোরাফেরা করছে, তাকে আমি বেকার বলবো। তার সঙ্গে 31 বছর বয়স্ক একটা ছেলে যেও মাস্টার ডিগ্রি পাস করেছে, চাকরি বাজারে ঘোরাফেরা করার জন্য চিন্তা করছিল, কিন্তু এখন আর করতে পারছে না, কারণ তার বয়স সীমা 30 পার হয়ে গেছে। এই দুইজনের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্যটা হলো একজন আশা নিয়ে আছে যে আমার চাকরি হলেও হতে পারে, আমি ইন্টারভিউ যদি আগামী ইন্টারভিউটা ভালো দেই তাহলে আমার হতেও পারে। কিন্তু যার 31 হয়ে গেছে সে কিন্তু ইন্টারভিউ দিতে পারছে না, তার ইন্টারভিউ দেওয়ার মানে আপনার সুযোগ থেকে তাকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। কেন? তার ফিজিক্যাল কন্ডিশন যাই থাক না কেন, তার বয়স হয়ে গেছে 31, এই জন্য সে পারছে না। তো সমাজের জন্য এই দুইটা শ্রেণীর মধ্যে
কে বেশি বোঝা অথবা কে বেশি ক্ষতিকর? আমার বিবেচনা পরের জন। কারণ তার মধ্যে চাকরি না পাওয়ার বেদনার সঙ্গে যুক্ত হয়েছে হতাশা, কখনোই না পাওয়ার হতাশা। তো আমি কি এই হতাশ জনগোষ্ঠীকে ধীরে ধীরে মানে অবহেলার মধ্যে রাখবো? দেখেন, একটা রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব কি 30-এর আগের যুবক যুবতীদের জন্য? 30 হয়ে গেছে, আমি চাকরি পাইনি, আমার মেধা তুলনামূলকভাবে হয়তো বা কম, অথবা আমি হয়তো ঠিক সময়ে পরীক্ষা ঠিকমতো দিতে পারিনি, অথবা আমি হয়তো সময় কম পাই, যে কোনো কারণেই হোক 31 হয়ে গেছে, তারপর থেকে রাষ্ট্রের কোনো দায়িত্ব থাকবে না? রাষ্ট্র কার জন্য কাজ করবে? তো এই রাষ্ট্র থেকে অবশ্যই মানবিক হতে হবে। আরেকটা জিনিস হলো কি, আপনি বয়স সীমাটা নির্ধারণ করেন কিসের উপর ভিত্তি করে? ভিত্তিটা কি? যদি আমি আমাদের গড় আয়ুর কথা ধরি, মানুষের সক্ষমতার কথা ধরি, মানুষ কত বছর পর্যন্ত সক্ষম? যখন আমার গড় আয়ু 55 ছিল, তখন আমি যত বছর পর্যন্ত সক্ষমতা আমাদের ছিল, এখন যখন আমার গড় আয়ু 71 ক্রস করেছে, এখনও কি সক্ষমতা সেরকমই থাকবে? তা আমাদের সক্ষমতা বেড়েছে, সমস্যাটা কোথায়? এটা হয় কি, পৃথিবীর জন্ম থেকে দেখা গেছে কিছু লোক সবসময় আপনি পাবেন, কিছু লোক না, এরা সংখ্যাগরিষ্ঠ পাবেন, যে কোনো পরিবর্তনের কথা বললে এরা হায় হায় করে ওঠে। এটা কি ধর্ম, কি দর্শন, কি সামাজিক রীতিনীতি, পরিবর্তনের কথা বলবে তাদের মাথাই খারাপ হয়ে যায়। পরিবর্তন, আরে না না, পরিবর্তন করা যাবে না। এরা সবসময় সংখ্যা গরিষ্ঠই থাকে, এরা কিন্তু সংখ্যা লঘু না। কারণ এরাই তো ক্ষমতায় থাকে, অথবা এদের অনুসারীরা ক্ষমতায় থাকে। কিন্তু বাস্তবতা হলো এরাই আলটিমেটলি কিন্তু সমাজের বিবর্তনে আস্থা করে নিক্ষিপ্ত হয়। পরিবর্তনটাকে ওয়েলকাম করার যে মানসিকতাটা, সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমতায় যারা আছেন, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এটা গ্রহণ করার মানসিকতাটা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ সামনের দিকে অগ্রসর হবে না। প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, একটা তো সমস্যা শুভ যেটা তুললেন যে সেশন জট থাকে, সময় মতো তারা বেরোতে পারে না, অনেক উদাহরণ। দ্বিতীয়ত হচ্ছে যে মিস্টার মাসুদ কামাল যেগুলো বললেন, অনেক রকমের সমস্যা থাকতে পারে, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, পারিবারিক দুর্ঘটনা ঘটতে পারে, নানা কারণেই হতে পারে। আর এমনিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রবেশের বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে অফিসিয়ালস আছে তারা কত বছর বয়সে চাকরিতে, কত বছর বয়স পর্যন্ত ঢুকতে পারে, একটু আমি সেটাও একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এবং একই সঙ্গে এই যে যারা আন্দোলন করছেন বা বয়সীমা 35 করবার জন্য, সেটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, ধন্যবাদ দিলুর ভাই, আপনাকে ধন্যবাদ। আমার আলোচকবৃন্দ শুভ সুন্দরভাবে উপস্থাপনা করেছে যে কী কারণে তারা এই আন্দোলনটা করছে দীর্ঘদিন পর্যন্ত, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন গ্র্যাজুয়েট, ল ডিপার্টমেন্টের মতো একটা বিভাগ থেকে সে পাশ করেছে, এবং সে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমাদের মাসুদ কামাল ভাই যেটা বলেছে যে 30 বছর, এটা 29 বছর না কেন, 31 বছর না কেন, তারপর দেখা যাচ্ছে একটা গ্রুপ, এরাই মেজরিটি, যে যখন এই ধরনের কোনো সেন্টিমেন্টাল কিছু আসে ওরা এটাকে চাপিয়ে দেয় এবং এটা যাতে না হয় সে বিষয়ে তারা কাজ করে থাকে। তা আমি যেটা মনে করি যে দেশের বাস্তবতার নিরিখে, যেমন 2018 সালে নির্বাচনে ইশতেহারে বলা হতো বাস্তবতার নিরিখে দরকার হলে বয়সসীমা বাড়ানো যেতে পারে, বাড়াতে পারে, এরকম একটা যে সে ইশতেহার থেকে এনে সে বলেছে। তা আমি যেটা মনে করি 18 পরে 19, 20, 21 থেকে তো আমাদের করোনা বা এই করোনার মধ্যে আমরা গেলাম প্রায় 2 বছর, তারপরে 23 থেকে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা আসলো। করোনার সময় কিন্তু ছাত্রদের থেকে তখন ছাত্ররা আন্দোলন করছিল যে আমাদের বয়সসীমা বাড়ানো হয়, কিন্তু তখন আমিও দু একটা জায়গায় কথা বলেছিলাম যে আসলে বয়সসীমা বাড়ানো উচিত বলে মনে করি। আর আমাদের গড় আয়ু যখন 55 বছর ছিল, তখন আমার চাকরির বয়সসীমা যদি 30 থাকে, তাহলে আমার গড় আয়ু এখন 71-72, তাহলে সেক্ষেত্রে আমার সেখানে বাড়ানো উচিত। আর সেশন জটের কথা যেটা বললেন, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম্পল সে দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম্পল দিয়েছে। আমরা এরশাদের সময় মাসুদ কামাল সাহেব ফজলুল হকের ছাত্র ছিলেন, আপনারাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়াশোনা করতে, আমরা সেশন জটের কবলে পড়ে সাহেব আমাদের 4 বছরের কোর্স আমাদের 7-8 বছরও লেগেছে। এখনও এটার গানি আমাদের টানতে হচ্ছিল এরশাদ ভ্যাকেশন দিয়ে। তো সেখানেও কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের সহকর্মী বা আমাদের সাথে যারা পড়াশোনা করেছে এরা অনেকে সরকারি চাকরিও পায় নাই, অনেকে দেখা গেছে বিদেশ চলে গেছে, অনেকে হতাশায় ভুগেছে, অনেকে জীবনে হয়তো দাঁড়াতেও পারে নাই। তো এখন যে জিনিসটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সে কথা বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 40-42 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। এমনকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 60টি কলেজকে নিয়েছি, তখন আমরা দেখেছি যে এই 60টি কলেজের মধ্যে আপনার
কি যে সেশন জট ছিল সেখানে আমরা টেনে 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 এটাকে এখন মোটামুটিভাবে কাছাকাছি নিয়ে আসছি, হয়তো আমরা এটাকে একটা স্ট্রিম লাইনে আমরা নিয়ে আসতে পারবো অচিরে এবং খুব দ্রুত আমাদের হয়তো সেটা সমাধান হবে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি, 70% যে 35 বা 40 নিচে, আর 30% হলো আমাদের বয়স্ক লোকজন। ইয়াং জনসংখ্যার সংখ্যায় আমাদের বেশি। আমাদের একজন শিক্ষার্থী যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন 24-25 বছর বয়সে কিন্তু একজন শিক্ষার্থী গ্রাজুয়েট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন আজকেও আমি ইন্টারভিউ নিয়ে আসছি যে একটা ডিপার্টমেন্টের 6টা বিভাগ থেকে 6 জন শিক্ষক নিয়োগ হলো। তো দেখা যাচ্ছে ওদের বয়সসীমা 26, 27, 28 এর মধ্যে না, মানে রেগুলারিটিটা মেনটেন করছে, সে পড়াশোনা করছে। হ্যাঁ, আমরা যখন শিক্ষকতার ক্ষেত্রে আমরা এগুলো খুব একটা দেখি না, এই কারণে সরকারি শিক্ষকতা BCS এর জন্য 30 তাতে প্রযোজ্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন একজন লোক জাপান থেকে PhD করেছে বা আমেরিকা থেকে PhD করেছে, অস্ট্রেলিয়া থেকে PhD করেছে, সে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছে লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। সেক্ষেত্রে যদি সে বিশ্ববিদ্যালয়কে সার্ভিস দিতে চায়, দেশকে সার্ভিস দিতে চায়, সেক্ষেত্রে আমরা তার সে বয়সসীমাকে আমরা ওইভাবে দেখি না। তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডিগ্রি, রিসার্চ, গবেষণার কারণে সেটাকে হয়তো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনার যেন অফিসার, কর্মকর্তা বা আপনার কর্মচারী হিসাবে নিয়োগ পেতে চান, সেক্ষেত্রে আমাদের বয়সের কতগুলা নির্ধারিত সময়সীমা আছে, যেটা শুভ বলেছে 30। এখন আমি বাস্তবতার নিরিখে যেটা বলবো, আমাদের সচিব মহোদয় এখানে আছে আব্দুল আউয়াল মজুমদার সাহেব, উনি আসার আগে আমাকে বলছিল যে ওনার এই বিষয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, স্যার হয়তো উনি ভালো করেই বলতে পারবেন যে এই বিষয়ে ওনার বিভিন্ন দেশের পরিসংখ্যানগুলো বলতে পারবো। তো আমি মনে করি যে বাস্তবতার নিরিখে দেশের দিকে তাকিয়ে, ছাত্রদের দিকে তাকিয়ে, যেমন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট মারাত্মকভাবে, আমাদের মাত্র 16,000 শিক্ষক আছে সরকারি, প্রাইভেট মিলিয়ে ধরেন আমাদের নইলে 25-26 হাজার হবে। আমাদের 42 লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের, যেহেতু আপনি আমাকে পরিচয় দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন মহাসচিব, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় মাত্র 4.5 লক্ষ শিক্ষার্থী, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় 3 লক্ষ, 3.5 লক্ষ শিক্ষার্থী। আমাদের এই শিক্ষার্থীদের জন্য আমাদের শিক্ষক আছে প্রায় 16,500। আর পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনস্থ কলেজ সমূহে দেখা যাচ্ছে যে মাত্র এই যে সরকারি কলেজ, প্রাইভেট কলেজ সব মিলিয়ে 20-25 হাজার শিক্ষকের পক্ষে কি 42 লক্ষ 45 লক্ষ শিক্ষার্থীকে পড়ানো সম্ভব? সেশন জট হবে না কেন? উপাচার্যের দোষ দিয়ে তো লাভ নেই। উপাচার্যরা যখনই তিনি উপাচার্যের দায়িত্ব উনি চেষ্টা করেন সেশন জট কীভাবে কমানো যায়, দেখা যাচ্ছে এই আন্দোলন ওই আন্দোলন, পরীক্ষার কোশ্চান মডারেট করা। আমাদের এখানে যখন 7 কলেজ এসেছিল তখন আমাদের শিক্ষকরা খুব হাঁপিয়ে উঠছিল এবং আমাদের বলছিল, আমি যেহেতু 20 সালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, 3 বার সাধারণ সম্পাদক ছিলাম, এখন সভাপতি দায়িত্ব পালন করছি, তখন আমাদের শিক্ষকরা বললো যে না, 7 কলেজ আমরা পারছি না, এত পরীক্ষার খাতা কখন দেখব, কখন রেজাল্ট জমা দিব, কখন কি করব। তাহলে বলেন যে আমাদের 7 কলেজের শিক্ষার্থীদেরকে ভাগ করে দেওয়ার পর আমাদের শিক্ষকরা হাবুডুবু খাচ্ছিল। তাহলে এই যে এত বিশাল শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া যথাসময়, এটা খুবই মানে অসম্ভব একটা ব্যাপার। আর শুভ কতগুলো এক্সাম্পল দিয়েছে যথাযথভাবে। 22 সালের একটা পরীক্ষা হয়েছে, 24 সালে আপনি রেজাল্ট দিয়েছেন, 3 বছর সে অপেক্ষা করতেছিল তার এখানে রেজাল্ট আছে। আমাদের এখানে অনেকগুলো গ্যাপ আছে। আমি মনে করি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন, ওনারাও চেষ্টা করছেন, কিন্তু আমাদের কোথাও যেন একটা সমন্বয়ের অভাব আছে, যার জন্য এই গ্যাপটাতেই ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি মনে করি হয়তো তারা 35 বছর বলছে, সরকার পর্যায়ক্রমে সেটা 32ও করতে পারে। আমি 35 করতে হবে সেটা হয়তো আমি বলবো না, কিন্তু মানে আমার দাবি থাকলো যে ছাত্রদের দাবিটা এখন যুক্তিসঙ্গত, সেশন জট, করোনা ইত্যাদি ইত্যাদি কারণে আমার মনে হয় যদি বয়সসীমাটা একটু বাড়ানো যায়, আমার মনে হয় সেটা শিক্ষার্থীরা উপকৃত হবে। কারণ আমাদের ইয়াং জেনারেশনটা বেশি, তারপরে আমাদের চাকরির সুযোগও কম। আপনি একটু আগে বলছেন 40% বেকারের কথা বলেছেন, আমাদের উদ্যোক্তা সৃষ্টি হওয়ার কথা বলেছেন। আমাদের এখানে টেকনিক্যাল সাবজেক্টগুলোতে আমরা অনেক, এবং বলা হয়ে থাকে যে উদ্যোক্তা হতে চাইলে কিন্তু উদ্যোক্তা হওয়া যায় না, উদ্যোক্তা হওয়ারও অনেক রকমের ব্যারিয়ার আছে। না, আমাদের নারী উদ্যোক্তা বাড়ছে না। আপনি দেখেন না, আমাদের এখন এই যে অনলাইন বেজ, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করার পর আপনারা দেখেন তো প্রায় টেলিভিশন, আপনাদের চ্যানেল আইতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কৃষির উপর কাজ করছে, মৎস্যের উপর কাজ করছে, গবাদি পশুর উপর কাজ করছে, ছাদ বাগান করছে, অনলাইনের উপর কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনারাই কিন্তু, আপনাদের চ্যানেলাই কিন্তু সবচেয়ে বেশি উদ্যোক্তা ক্রিয়েট করার পিছনে বিরাট বিশাল। শাইখ সিরাজ ভাইকে আমি ধন্যবাদ দেব। এরপর অন্যান্য টেলিভিশন, দীপ্ত বলেন, RTV বলেন, আপনার বৈশাখী বলেন বা বাংলা ভিশন, ওরা অন্যরা আপনাদেরকে ফলো করেছে। তা সেই ক্ষেত্রে তো আপনাদের একটা বিশাল অবদান রেখেছে উদ্যোগটা ক্রিয়েট করার
করার ক্ষেত্রে। তা আমি মনে করি যে উদ্যোগটা ক্রিয়েট হলো তো মন্দ নয়। আমি দেখছি অনেক শিক্ষার্থীকে সে সায়েন্টিফিক ওয়েতে সে মৎস্য উৎপাদন করছে, এমনকি সে দেখা যাচ্ছে সে বলতেছে আমার বছরে 30-40 লাখ টাকা ইনকাম হচ্ছে, সে চাকরি আমার এখানে 15-20 জন লোক কর্মক্ষেত্রে নিয়োজিত আছে, বাগান করছে, বাগান থেকে তার এত টাকা ইনকাম হচ্ছে। তো উদ্যোক্তা হতে হলে আপনাকে ওই সাহস থাকতে হবে। আমরা তো এর পিছনে ঘুরি, ওর পিছনে ঘুরি, আমি নিজের চেষ্টা করতে অসুবিধা কি? আমাদের এখানে চেষ্টাটাই এমনকি অনুপ্রেরণাটাও, এমনকি আমরা দেখেছি বিদেশে এই যে আমরা বলছি 10 টাকা দিয়ে কৃষি ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, কৃষি ব্যাংকে আপনার 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকগুলো কতটুকু উদ্যোগটা ক্রিয়েট হতে সহযোগিতা করছে আই ডোন্ট নো। ওনাদের পক্ষ থেকেও তো সেই সহযোগিতাটা করা উচিত বলে আমি মনে করি। আপনার কাছে আবার আসবো আমি। মিস্টার একেএম আব্দুল আউয়াল মজুমদার, আপনি প্রশাসনে ছিলেন সচিব, এবং আপনার কি ধারণা আসলে এটা কত হওয়া উচিত? এখানে একটা তথ্য আমি দেই যে অতি সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রী মিস্টার ফরহাদ হোসেন বলেছেন যে বর্তমানে সরকারি চাকরিতে শূন্যপদ 3,70,447টি, এবং একটা জরিপে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পাস বেকার হচ্ছে 8 লাখ। বিবিএস এর জরিপ বলছে দেশে বেকার 24,30,000, শিক্ষিত তরুণ বেশি। সো পদ শূন্য আছে, কিন্তু অনেকে চাকরি করতে চায়, চাকরির প্রবেশের জন্য সুযোগ পাচ্ছে না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আবেদন করবারই সুযোগ পাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, চ্যানেলের প্রতি, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি 1855 সাল দিয়ে শুরু করি। ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের প্রথম কম্পিটিটিভ পরীক্ষা হয় 1855 সালের জুলাই মাসে। 1899 সালে এসে হার্ভার্ড ইউনিভার্সিটি ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উপর একটা গবেষণা করলো। এই গবেষণার বই, এটা প্রথম গবেষণা। তো ব্রিটিশেরা আপনার এই গবেষণায় দেখা গেছে, হার্ভার্ডের যে প্রফেসর সাহেবেরা দেখিয়েছেন যে আইসিএস অফিসার যারা হয়েছে তারা আপনার 50% হলো অক্সফোর্ডের একেবারে সেরারা, 25% হলো কেমব্রিজের সেরারা, আর বাকি 25% ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি, ইংল্যান্ডের অন্যান্য ইউনিভার্সিটি মিলিয়ে হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা 21টা আইসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, মানে দরখাস্ত করার, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র আইসিএস অফিসার হননি। হ্যাঁ, কত সালে এটা? 1955 থেকে 1970, 1923 থেকে 1943। আচ্ছা, লাস্ট আইসিএস পরীক্ষা হলো 1943 সালে, এবং আপনার ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট গ্রাজুয়েটরা বের হলো 1923 সালে। তাইলে 23 থেকে যদি আপনি 43 পর্যন্ত যান, 21টা পরীক্ষা হয়। ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র আইসিএস অফিসার হন নাই। এমনকি আবের হুদা সাহেবের মতো লোক, হাফিজুর রহমান সাহেবের মতো লোক, যারা ইকোনমিক্সে ডাবল ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, তারাও কিন্তু প্রভিন্সিয়াল সার্ভিসে ঢুকেছেন, বেঙ্গল সিভিল সার্ভিস। তো সিভিল সার্ভিসের জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সিভিল সার্ভিসের ধর্মটাই হলো যে মেধাভিত্তিক। এখানে মেধাবীরা আসবে, কারণ যারা রাষ্ট্র পরিচালনার অংশীদার হবে, রাষ্ট্র পরিচালনায় যারা সহযোগিতা করবে, এরা মেধাবী হবে। এরা যদি মেধাবী না হয়, তাইলে সেই রাষ্ট্র ভালো চলবে না। যেমন ধরেন, বাংলাদেশ আমলে প্রথম অ্যাডভার্টাইজমেন্ট হয় 73 সালে, 2টা অ্যাডভার্টাইজমেন্ট, একটা মুক্তিযোদ্ধা, একটা অমুক্তিযোদ্ধা। আচ্ছা, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট হয় 76 সালে, তারপরে 79 সালে, তারপরে 82 সালে। এরপর থেকে মোটামুটি রেগুলারিটি এসেছে। আচ্ছা, তো এখন আমার 4 বছরের জায়গায় ঢাকা ইউনিভার্সিটিতে লেগেছে প্রায় 7 বছর, এবং আমার সময় প্রতি বছর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই। তারপরেও আপনি দেখেন, আমরা সব ক্যাডার মিলিয়ে 11টা জেনারেল ক্যাডার মিলিয়ে 361 জন। তো এর মধ্যে আপনি অধিকাংশ দেখবেন একবারের পরীক্ষার্থী, ওই যে মেধা, এবং 2টা চাকরিতে কখনো কম্প্রোমাইজ করে নাই। পাকিস্তান বা ইন্ডিয়া, একটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকতা, তখনও তো রাজশাহী চিটং হয় না, এগুলো তো অনেক পরে হয়েছে। আর হইল সিএসপি। আচ্ছা, সিএসপিদের বেলায় আপনি যদি দেখেন, যারা সিএসপি হয়েছে একেবারে ঢাকা ইউনিভার্সিটির সেরারা, এবং রাজশাহী ইউনিভার্সিটি 16টা সিএসএস পরীক্ষা পেয়েছে, কিন্তু একজন ছাত্র সিএসপি অফিসার হয়নি। চিটং অফিসও পায় নাই, জাহাঙ্গীরনগর পায় নাই, অনেক পরে হয়েছে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি 16টা পরীক্ষা পেয়েও একজন সিএসপি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসেনি। সবাই ঢাকা ইউনিভার্সিটি, এবং ঢাকা ইউনিভার্সিটির আপনার ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, এরকম লোকেরা সবাই। আচ্ছা, তো এখন এই যতগুলা রিপোর্ট, যত স্টাডি,
আমার এই দুইটা বই আমার নিজের লেখা, ক্যালকাটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির রেফারেন্স বই হিসেবে ব্যবহার করে। এবং এখানে যে তথ্য আছে, অনেকের ধারণা যে পুরো উপমহাদেশে হয়তো এক বইতে এত তথ্য আর কোথাও নাই। কারণ এখন আমার নেশা হইলো এটা, আমি 17-18 ঘন্টা এগুলোর উপরে শুধু কাজ করি। আচ্ছা, তো এখন আমি ওনার কথা দিয়ে যদি শুরু করি যে 30 কেন, 31 বা 29 নয় কেন, আমরা যখন দৌড় প্রতিযোগিতা করি পুরা মাঠটা খালি থাকে, কিন্তু আমরা একটা জায়গায় পোস্ট বসাই, কারণ পুরো মাঠ দৌড়ানো সম্ভব নয়। তো এখানেও বয়সটা পৃথিবীর সব জায়গায় আছে, কারণ আপনাকে একটা গোল সেট করতে হবে। যেমন ব্রিটিশেরা যখন চলে যায় ভারত ছেড়ে, তখন ছিল আপনার 21 থেকে 23, 21 থেকে 23। আচ্ছা, পাকিস্তান আমলে এটা হলো 21 থেকে 25, 72 সালে এটা হলো 21। গড়ায়ু কত? হ্যাঁ, না, গড়ায়ুর সাথে তো আমি আসতেছি। বাংলাদেশ আমলে 72 সালে হলো আপনার 21 থেকে 27, 91-তে হলো 21 থেকে 30। আচ্ছা, গড়ায়ুর সাথে দরখাস্ত করার কিন্তু কোনো সম্পর্ক নেই। গড়ায়ুতে আমি বলি না, এটাও হবে রিটায়ারমেন্ট। কারণ আপনি মেধাবীরা আসবে, কাজে বয়স বাড়লো না কমলো, মরলো না বাঁচলো, এটা বিষয় নয়। আপনার গড়ায়ু বাড়ার সাথে চাকরিতে ঢুকার বয়স বাড়ানোর কোনো সম্পর্ক নেই, কারণ এখানে যুক্তি হবে একটা, শুধু মেধা। আমি বলবো, এই তো বলি আপনাকে। আচ্ছা, মেধা। কিন্তু রিটায়ারমেন্টের সময় আপনার তখন বাড়বে, কারণ তখন অ্যাক্টিভিটি হয়তো আগে একজনের মেধা হলে বয়স কেন? না, এই তো আমি বলি, কনস্টিটিউশনে আসবে তো একটা ডিমার্কেশন লাগবে, আচ্ছা, এখন 30 করেছে যখন, আচ্ছা, ব্রিটিশেরা আপনার আমার এই বইতে আছে, কখনো বাড়াইছে কখনো কমাইছে, অনেকবার বাড়াইছে অনেকবার কমাইছে। আচ্ছা, 30-এ যখন আসলো তখন যুক্তি ছিল গ্লোবাল সিনারিও। না, এই তো আমি আসি 30-এ, আমি গ্লোবাল সিনারিও বলবো। 30-এ যখন আসলো তখন সাংঘাতিক আপনার সেশন জ্যাম। যেমন আমার এই যে এরশাদ সাহেবের আমলে তো আলটিমেটলি আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করারই সুযোগ পাইছি খুব কম। আজকে বন্ধ হয়ে যায়, কালকে হল ছাড়ো, গ্রামে চলে যাও, এরকম। তো সেই সময় এটা বাড়িয়েছে, বা মনে করেন প্রতিযোগীও বেড়েছে। তো এখন তো আপনার, আমি এই হিসাবটা এখানে করে নিয়ে আসছি, ধরেন 14 থেকে 16 বছরে এসএসসি পাস করে। আচ্ছা, আমরা 16ই ধরলাম, 14 বাদ দিলাম, দি হাইয়েস্ট 16। তাহলে 18তে ইন্টারমিডিয়েট, ধরেন 22-এ বা 23-এ হলো গ্র্যাজুয়েট। তাহলে গ্র্যাজুয়েট হলে কিন্তু সে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারতেছে, সব জায়গায় কিন্তু মাস্টার্স কত পার্সেন্ট স্যার? আচ্ছা, আমি বলি, কিন্তু মাস্টার্স তো যদি আপনি ধরেন 25-26 বছরে আপনার মাস্টার্স শেষ হয়ে যাচ্ছে, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, তাইলে 5 বছর আপনার দরখাস্ত করার জন্য থাকতেছে, পরীক্ষা হইতে হইতে আরও 3 বছর, তাহলে 8 বছর সময় পাচ্ছে, কারণ দরখাস্তর পরে পরীক্ষা হইতে আপনার 2-3 বছর লেগে যায়। আচ্ছা, এখন ইন্ডিয়াতে বয়স হলো 32, কিন্তু টেকনিক্যালি হলো 26, কারণ 3 বারের বেশি ইন্ডিয়াতে কম্পিটিটিভ এক্সাম দেওয়া যায় না। উন্নত বিশ্বে কি অবস্থা? আচ্ছা, এই তো আসতেছি, 3 বারের বেশি আপনার দেওয়া যায় না। পাকিস্তানে 30, সেখানেও টেকনিক্যালি 25 থেকে 26, 3 বারের বেশি দেওয়া যায় না। আচ্ছা, এখন ওনারা যে বলেন 45, যেমন আমি ধরেন শিক্ষা মন্ত্রণালয়ে এডিশনাল সেক্রেটারি ছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ক্ষেত্রে বয়সসীমা 45 পর্যন্ত আছে এই বাংলাদেশে। ওই যে ওনারা যেটা বলেন, যেমন ধরেন 10% আপনার রিজার্ভ, এটা আগে 20% ছিল, এটা বাইরের লোকেরা দরখাস্ত করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এটা কিন্তু এন্ট্রি না। তাইলে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ওই 10%-এ যে দরখাস্ত করে বাংলাদেশের শিক্ষা ক্যাডারে, তাইলে আপনার বহিরাগতদের জন্য 40, আর যারা বিসিএস ক্যাডার তাদের জন্য 45 পর্যন্ত। ঠিক একইভাবে আমি পিএটিসির রেক্টর ছিলাম, সেখানে ডিপটি ডাইরেক্টরের জন্য আপনার 40 বছর বয়স পর্যন্ত এন্ট্রি, কিন্তু 30, কিন্তু আপনার হায়ার পোস্টে 40। ঠিক একইভাবে এই তো আসতেছি, আমি এইটুকু শেষ করি, চিকিৎসা ক্যাডারে ওই রকম। তো ওনারা যেটা বলেন যে ইন্ডিয়াতে 45 আছে, 40 আছে, ওরকম স্পেশালাইজড, এটা আমাদেরও আছে। উন্নত বিশ্বে কি অবস্থা? আচ্ছা, উন্নত বিশ্ব আপনার ধরেন ইউরোপ, আমেরিকা। আচ্ছা, যেমন ধরেন ইউরোপ আমেরিকা তো আপনার 30-এর বেশি কোথাও নেই এন্ট্রি পয়েন্ট, কিন্তু স্পেশালাইজড পদে আমাদের যেরকম আছে, ওদের সংখ্যা আরো হয়তো বেশি, আমাদের কম আরো বেশি, আমাদের 10%, তাদের বেলা হয়তো 20% বা 30% বা 40%। শুভ, আপনি বলবেন, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলনে অর্জন কি, মানে কাদের সমর্থন পাচ্ছেন, সেটাও একটু। ধন্যবাদ। আমি স্যারের সাথে কিছু বিষয় হিসেবে করি। স্যার দেখেন, আপনি যে কথা বলেন 22 থেকে 23 বছর অনার্স সম্পূর্ণ হয়,
কাদের হয়? বাংলাদেশের যারা সচিব লেভেলে যারা আছে বা যারা স্ট্যান্ডার্ড লেভেলে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেল কিছু শিক্ষার্থী আছে। আমাদের আন্দোলনটা কাদের লক্ষ্যে? মাস পিপুলদের লক্ষ্যে, মেজরিটি শিক্ষার্থীদের লক্ষ্যে। এখন আপনি রাষ্ট্রের একজন কর্তা, আপনাকে কিন্তু একদম পিছনের কাতার শিক্ষার্থীকেও দেখতে হবে, স্টপ লেভেলের শিক্ষার্থী দেখতে হবে। আপনি যেটা বললেন যে 22 থেকে 23 বছর অনার্স শেষ হয়, সেটার পার্সেন্টেজ থেকে 10 থেকে 15%। আপনি দেখেন যে আমি হাজার হাজার প্রমাণ দেখলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ শিক্ষার্থীরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলের শিক্ষার্থীরা তারা কিন্তু চাকরিতে যে প্রবেশের বয়সীমাটি 30 থাকার কারণে একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা কিন্তু অনার্সটা গুরুত্ব দেয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কয় বছর বয়সে গ্রাজুয়েশন করে বের হয় আমার ধারণা নেই। এখানে আমি প্রমাণ দিছি, 26 থেকে 27 বছর লাগে তাদের এই অনার্স মাস্টার শেষ করতে, এবং আমাদের ডুয়েটের দিকে খেয়াল করুন, তাদের সিস্টেমের কারণে 28 বছর লাগে, এবং এগ্রি বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করার কথা 4 বছর, তাদের 5.5 বছর লাগে। এরকম রহরহ প্রমাণ আমরা দিছি। আপনার কথা বললাম স্যার, আপনার কথাও ঠিক যে 22 থেকে 23 বছরে অনার্স শেষ হয়, কিন্তু পরিমাণটা হলো 10%-এর মতো হবে, কিংবা তারও কম হবে। কিন্তু আপনাকে দেখতে হবে যে শিক্ষার্থীরা এই যে কষ্ট করে 2-3 বছর গেপ দিয়ে বা বিভিন্ন কারণে সিস্টেমের কারণে অনার্স মাস্টার শেষ করে 26-27 বছর লাগতেছে, তাদের চাকরিতে প্রবেশের বয়স মানে স্যার 3 বছর। একটু তর্ক করে আরেকটা ইস্যু আছে, যেমন যেমন ধরেন যদি 27 বছরেও উনার অনার্স মাস্টার শেষ হয়, তাইলে উনি 3টা দরখাস্ত করার সুযোগ পান। 3টা পাচ্ছে। 3টা পাচ্ছে। এখানেই প্রশ্ন আমার, হ্যাঁ, আপনাকে চাকরি বাজারে রাষ্ট্রকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এটা রাইট আমার। কেন রাইট আমি বলি, একই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা। স্যার দেখেন, আমারই সহযোদ্ধা ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পরে তার মাথায় ডেস্কে চাকরিতে প্রবেশের বয়সীমা 30। আমাকে কোনোভাবে একাডেমিক পড়াশোনা যদি আমি ফার্স্ট ক্লাসে পাই, আমার কি হবে স্যার আপনি বুঝান। আমাকে কি করতে হবে? MP3 টেবিল রিডিং পড়ার টেবিলে বসে সে পড়াশোনা করতেছে। এই 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা আনুষ্ঠানিকভাবে বলছে যে পরীক্ষার কোনো পড়াশোনা এই লাইব্রেরিতে পড়া যাবে না, কিন্তু এভাবে হবে না, কারণ সিস্টেমে গলত। আপনি চাকরিতে প্রবেশের বয়সীমা, হ্যাঁ, চাকরিতে প্রবেশের বয়সীমা 30 থাকার কারণে একটা সন্তান যখন হায়ার এডুকেশন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সে একাডেমিক পড়াশোনা শুধু তারাই করে যারা ওখানকার শিক্ষক হবে বা শিক্ষকতার জন্য পদ বেছে নেয়, তারাই শুধু হয়তো বা তারা একাডেমিক পড়াশোনাতে মনোযোগ দেয়। একাডেমিক পড়াশোনা একটু ইন্টারাপ্ট করি, 1 মিনিট আপনি বলবেন, আমি শুনবো। যেমন ধরেন আমরা যখন লেখাপড়া করেছি, জি, অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পরে আগে, পাবলিক সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার আগে আমাদের মাথায় আসে নাই যে সেই সময় নাই। আমি বললাম আছে এখনো কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে দেখেন, আমি এটাই বলছি। এই তো, এবং এটাতে কি ক্ষতি হচ্ছে আমি সেটা বলছি। যেমন আপনি দেখেন, এবার আমাদের সময় আমি হিসাব দেখাইছি, প্রথম 100 জনের মধ্যে 90 জন আর্টস সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির, কারণ আমরা বেসিক লেখাপড়া করেছি। এখন আপনার যদি আপনি 100 জনের মধ্যে দেখেন, তাহলে 90 জন পাবেন বুয়েটের আর ডাক্তার। কারণটা হলো তারা বেসিক এডুকেশনটা করে। এখন আপনি যদি পিলারটা ভালো করে না গেড়ে যদি সালা দেয়া শুরু করেন, সালা তো পড়ে যাবে। এখন আর্টসের ছেলেরা, সোশ্যাল সায়েন্সের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে বা যেখানেই হোক ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে বিসিএস এর পড়া পড়ে, তো এই ছেলে তো চাকরি পাবে না। স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের মোটুটা কি? এটা হলে তো বিসিএস কোচিং স্যার, বিসিএস কোচিং সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই যে বিসিএস নামে যে এই যে রোগটা, সেই রোগটাতে আপনি ভোরবেলা একদিন যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে, লেখাপড়া শেষ হয়ে গেছে, এই যে লাইন আছে এই জায়গাটা চাকরি পাবে না তো। শুনে 5টা থেকে তারা লাইন দেয়, 8টার সময় লাইব্রেরি খোলে, আমি ভোরবেলা হাঁটতে বেরোতাম, এটা কিসের লাইন? ব্যাগ। আচ্ছা, বয়স 50 বছর হলো এরা চাকরি পাবে। আমি লাস্ট ইনফরমেশনটা দিই। পাবলিক সার্ভিস কমিশন এবার জাতীয় সংসদে যে প্রতিবেদন পেশ করেছে, সেখানে তারা দেখাইছে 100%-এই বয়স 27-এর নিচে। স্যার এখানে দেখেন, আমি বলি 27-এর নিচে, তার মানে কি হলো? ওই মেধাবীরা আসতেছে। আমি তোমাকে বলি, আজকে আমি আমাদের স্যার আপনার এই জায়গাটা পুট করব, মডার্ন ল্যাঙ্গুয়েজ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেন স্যার। চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানি ল্যাঙ্গুয়েজ, তার বাংলা, ইংরেজি, এখানে তো বিভিন্ন ভাষা নিয়ে শিক্ষক নিয়োগ, প্রায় 30 জনের মতো আবেদন করেছে। 26-এর নিচে সবাই বয়স, 25-26, 25-26, 25-26। তা আমাদের তো 30-এ যেতে হয় না, আমাদের মেধাবী যারা আসবে তারা 30-এর মধ্যে জয়েন করে ফেলে। স্যার আমাদের ওই বয়স দেওয়ার প্রয়োজন নাই। স্যার আমি মূল কথায় আসি, আমাদের এই আন্দোলনটা আপনারা সবসময় বিসিএস টানেন, যে বিসিএস এর ডাটা, মনে করেন পৃথিবীতে বিসিএস বলতে কিছু নাই বাংলাদেশে। এই যে 2% বিসিএস ওভারঅল চাকরি বাজারে আপনার 3 লক্ষ সামথিং
এখনো শূন্যপদ হয়েছে, এখানে হয়তো 10 থেকে 15,000 শিক্ষার্থী বিসিএস, কিন্তু আপনাকে তো দেখতে হবে মাস পিপুল কি চাচ্ছে। এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাসন জটের কারণে অনায়াসে তাদের 2 থেকে 3টি বছর চলে যায়, এই 26 থেকে 27 বছর সময় পাচ্ছে, আপনাদের হিসাবটা ঠিক নেই স্যার। সে সময় পাচ্ছে, সে সময় পাচ্ছে। আমি আপনাকে বলি, আচ্ছা, শেষ করে না, দাও, যদি মনে হয় ক্লার্ক তাহলে এই হয়, ডিবেট যদি চলতে ক্লার্ক থাকবে। হয় সেখানেও মেধাবী লোকটা আসবে, ওই লাইনের মেধাবী। আমরা কি চাচ্ছি এবং সে 30-এর মধ্যে চলে আসবে। মেয়েদের একটা ইস্যু স্যার, আছে। আমাদের ডিমান্ড রেখে স্যার, আমাদের ডিমান্ড রেখে আমি কিন্তু চাকরি চাচ্ছি না, সরকারের কাছে কোনো প্রণোদনা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি, আমার মেধাটাকে অ্যাপ্লাই করার সুযোগ চাচ্ছি। স্যার আপনি বললেন যে ফ্রেশার আসবে, এই জায়গাটা একটা প্রশ্ন করি যে 23 থেকে 27 বছরের শিক্ষার্থীরা এই আপনার বিসিএস এর প্রবণতাটা বেশি, এই কথাটা বলছেন। আপনি দেখেন এখানে 29 বছর, এখানে কিন্তু কয়েকটা সেক্টর আছে, জেনারেল কোটা 400 থেকে 500 স্যার আপনি জানেন, এখানে টেকনিক্যাল কোটা থাকে বা অন্যান্য কোটাগুলো থাকে। এখন আমাদের কিন্তু ওই যে জেনারেল শিক্ষার্থী যারা আছে তাদের নিয়ে কিন্তু আমাদের ফাইটিংটা, কারণ কি তারা বঞ্চিত হচ্ছে। কোথা থেকে বঞ্চিত হচ্ছে? বিভিন্ন কোটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট মেডিকেল শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে একাডেমিক পড়াটাকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা কি করে মূল ধারা পড়াশোনা বা সরকারি চাকরি দিকে পড়াশোনা করে, তাদের কিন্তু 28-29 বছরে লাগে না, এর আগে কোনো না কোনো জব পেয়ে যায়। আপনি দেখেন বিশেষ যখন আবেদন করে 3 লক্ষ কি তারা কি মানে একদম কোনো চাকরি পায়নি তা নয়, তারা আড়াই লক্ষ শিক্ষার্থী কোনো না কোনো জব সেক্টরের সাথে সম্পৃক্ত। আমার পয়েন্ট এই জায়গায় যে আপনি যদি আমার চাকরিতে প্রবেশের 35 করে দেন, আমি কি বেকার থাকবো? অবশ্যই বেকার থাকবো না, কিন্তু আমি চাই রাষ্ট্র আমাকে তৈরি করে নিক, আমাকে ফিট করে নিক। চাকরি জায়গা আমার কথা হলো শুভ, হ্যাঁ জি স্যার, আমাদের চাকরি জায়গাগুলো তো লিমিটেড। তোমার 3 লক্ষ চাকরির কথা বললে তো আমার চাকরি তো আর বাড়তেছে না। চাকরি তো বাড়তেছে না, চাকরি পাইলে কিন্তু ওই জায়গায় ওটা বাড়াই লাভটা কি? আমরা কিন্তু বসে থাকবো না স্যার। দেখেন মনে করেন বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সীমা 35, আমি শুভ 24 বছরে অনার্স শেষ করলাম। শেষ করে আমি কি করব? তাৎক্ষণিক আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটা কিছুর সাথে সম্পৃক্ত হবো। যেমন আমি এটা একটা ছেলের কথা বললাম, আমি মেয়ের কথা বলি। আমি 24 বছরের বয়সে আমি অনার্স শেষ করলাম, আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাচ্ছে, আমার বিয়ের পিড়িতে বসার পরে সংসার করতে আমাকে সন্তান নিতে হবে। তো এমন জায়গায় আমি এখন চাকরি বাজার পড়াশোনা করব না স্যার, আমাকে ওই সংসারের দিকে মনোনিবেশ হবো। যদি আমার চাকরি বাজার বয়সীমা 35 থাকে, তাহলে আমি কি করব? অনায়াসে পরিবারকে মেনটেন করব, বাচ্চা নিব, সুস্থ হব, আবার আমি পড়ার টেবিলে বসে আমি আমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবো। প্রত্যেকের একটা নৈতিক অবস্থান থাকে। আমি আমার আবেগে কথা বলছি না, আমি আসতেছি, এক মিনিট আমি নৈতিক অবস্থান থেকে কথা বলতে দিই। আমার 2টা মেয়ে বিসিএস পরীক্ষার্থী এখন, বুঝছেন? কিন্তু আমি তারপরেও এটা 35 চাইলে এই কারণে, কারণ যদি 35 করা হয় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে হবে? আমি উদাহরণ, আমি যখন পিএটিসি রেক্টর এবং এনএফইটি ডিজি, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির, বুয়েটের, জাহাঙ্গীরনগরের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, এদেরকে নিয়ে সেমিনার ওয়ার্কশপ করেছি এবং এদেরকে জিজ্ঞাসা করেছি যে তারা কি করতে চায়। এখন তারা 97-8% আমাকে বলছে যে তারা সিভিল সার্ভিসে আসতে চায় না। কেন? 2টা কারণ। একটা কারণ এখানে রিক্রুটমেন্টে সময় নেই বেশি, দ্বিতীয় কারণ তারা শুনেছে যে এখানে দুর্নীতি না করলে সার্ভাইভ করা যায় না। আচ্ছা, এখন তাইলে দেখেন, এই যে যদি আপনি 35 করেন, তাইলে নিয়োগের মানে আপনার সময়টা আরও বেড়ে যাবে, দরখাস্ত বেশি পড়বে, বিশৃঙ্খলা তৈরি হবে, এই মেধাবী ছেলে মেয়েগুলো তখন আরো বেশি করে বিদেশ পালাবে। কথা বুঝছেন? তাইলে আমি একটু বলি, আপনার কথা সূত্র ধরে বলি, যেহেতু করোনা মহামারীতে আমাদের 2 বছর লস হয়েছে, অনেক শিক্ষার্থী সাফারার হয়েছে, তারপর সেশন জট হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয়, সে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, তারা চেষ্টা করতেছে এটা ওভারকাম করার জন্য। সেই কারণে যদি কিছু সময় যদি বাড়ানো যেতে পারে, আমি জানি না রাষ্ট্রের সেভাবে কীভাবে যারা নীতি নির্ধারক তারাই ঠিক করবে, ওটার জন্য আমরাও সেটুকু সুপারিশ করতে পারি। এইটাই স্যার, আমি একটা কথা বলি, 1-2 বছর বাড়াতে অসুবিধা কি? সময় দিতে হবে। আমাদের চাকরির নিয়োগের যে সিস্টেম, এটাই ফল্টি, ইটসেলফ ফল্টি, পরিষ্কার কথা। এখন আমাদের একটা পিএসসি আছে, পিএসসিটা চালায় কারা? কয়েকজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ওনারা কিন্তু অবসর নিয়েছেন একবার। না, সেখানে শিক্ষাবিদ আছে অনেক অবসরপ্রাপ্ত, মোটামুটি অবসরপ্রাপ্ত ভাই সংখ্যা খুবই কম, 16 জনের মধ্যে মাত্র 2 জন আছে। আচ্ছা, আমি বলি জিনিসগুলো, ওনারা কিন্তু চালাচ্ছেন। তো ওনারা কিন্তু নির্দিষ্ট বর্তমানে যে বয়সের যে সময়সীমা আছে চাকরি মানে ঢোকার এবং বিদায়ের, সেই সময়সীমার বাইরের লোক সুষ্ঠুভাবে এটা চালাচ্ছেন বলে তারা দাবি করছেন। একটা পিএসসি এক্সামিনেশন তারা করতে গেলে বিজ্ঞাপন দেওয়ার থেকে শুরু করে রিক্রুটমেন্ট পর্যন্ত মিনিমাম 5 বছর লাগে, অনেক সময় লাগে। কেন লাগে? কারণ তারা বয়স্ক,
এর মধ্যে যে দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে তারা জানেই না। I agree. উনি বললেন না যে সিভিল সার্ভিসে কারা ঢুকবে, সবচেয়ে মেধাবীরা ঢুকবে। আমি এর সঙ্গে একমত না। সিভিল সার্ভিসে কারা ঢুকবে, সবচেয়ে স্মার্টরা ঢুকবে। আমার এত মোটা মোটা বই মুখস্থ করা এখন আর দরকার নাই রে ভাই। আমি গুগলটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি কিনা, আমি চ্যাট জিপিটি হ্যান্ডেল করতে পারি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই সিস্টেমের কথা আপনি বলেন, যারা চাকরি দেয় তাদের মাথায় খারাপ হয়ে যাবে। কয় কি বলে কি, তারা চাচ্ছে যে আপনি এখানে মুখস্থ করে রাখবেন। আপনি যত বড় মেধাবী হন, যত বড় মেধাবী হন, একটা স্মার্ট ছেলেকে একটা সিম্পলি একটা কম দামি একটা ফোন ধরাই দেন, আপনি মেধা খাটাই বলবেন, সেটা টিপা বলবে, আপনি আগে বলবে। তাহলে এখন আপনার কি দরকার, আপনার একটা স্মার্ট লোক দরকার। চাকরির সিস্টেমটাই ফল্টি, সিস্টেমটাই ফল্টি। এই সিস্টেম নিয়ে আমরা ওইভাবে বসে আছি, আমরা ওই সিস্টেমের মধ্যে আছি, আমরা ওখান থেকে নড়ছি না। তো আমার কথা হলো কি, শোনে না, আমার এখানে আমার জব সেক্টর ওভারলোডেড, যেটা সত্য কথা। আমার এখানে প্রচুর একটা জবের অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ দিলে পরে, আপনি বিজ্ঞাপন দিলে পরে 100, 200, 300 লোক এসে পড়ে। আপনি সবাইকে অ্যাকোমোডেট করতে পারবেন না। এই ধরেন আপনি একটার জন্য ওখানে দেখা যাবে যে 1000-এর মধ্যে দেখা যাবে যে আপনার কমপক্ষে 200 লোক আছে যারা নাকি এই পোস্টের জন্য যোগ্যতম 199তম যে আছে সেও যোগ্য। তো আপনাকে তো আলটিমেটলি 999 জনকে আনহ্যাপি করতে হবে, এটা তো রিয়েলিটি রে ভাই। তো আপনি বলতেছেন যে আমি এটা কিভাবে নির্ধারণ করব, কিন্তু ওই যে 1000 জন যে আসে তারা কিন্তু একটা রেসের মধ্যে থাকে। যখন থেকে আপনার রেস থেকে বের করে দিবেন, তখন তার মধ্যে যে হতাশাটা জন্ম নেবে, সেই হতাশ লোকটা কি আপনার পরিবারের সদস্য না, এই রাষ্ট্রের নাগরিক না? আমি কিন্তু বলছি না সবাই কিনা চাকরি দেন, আপনি দিতে পারবেন না আপনি, কিন্তু আপনি তাকে হতাশার মধ্যে নিমজ্জিত কি কারণে করবেন? তার প্রতি আপনাকে দায়িত্ব বোধ থাকবে না? থাকবে তো। আপনি বলতেছেন যে আমি 27 থেকে 30 করলাম 91 সালে। 91 কেন করলেন? আপনি 3 বছর বাড়ালেন কেন? নিশ্চয়ই আপনার একটা লজিক ছিল। লজিকটা কার লজিক ছিল ভাই? কার? একজন ব্যক্তির লজিক, নাকি একটা গ্রুপ, একটা কমিটি বসছিল, তারা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে? কে এই লজিকটা কার ছিল? মাসুদ ভাই, 27 থেকে 91 সালে যে 27 থেকে 30 করা হলো, আউল সাহেব যেটা বলেছেন সেটা হলো যে এই যে উনি যেটা শিক্ষাক্ষেত্রে যে লসটা হয়েছে, আপনার 82 সালে এরশাদ ক্ষমতা আসার পর 90 সাল পর্যন্ত যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষার্থীর সেশন জট তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে ভাই। চাকরি বয়সে মানে অনেকে কিন্তু প্রস্তাবিত হয়েছে। এর সাথে আপনার লস হয়েছে 3 বছর, তো করোনা আমলে লস হয় নাই 2 বছর, সেটা বলছি। আমি আবার পক্ষে কথা বলছি, আমি একটু বেশি বলি নাই। এর সাথে এই লসটা হয়েছে, আপনি 91 দিলেন, তাহলে আপনি 3 বছর অফ করে দিতেন। অফ করলেন না কেন? ওটা তো চলছে, ওটা আপনি চালাচ্ছেন কেন এখনো? এর সাথে এফেক্ট কি এখনো আছে? শুনেন, ব্রিটিশ আমলে উনি যেটা বলেছেন, আমি বলি বয়স বাড়াতো একবার কমাতো। আমাদের এখানে তো একটা কিছু হয়ে গেলে আমরা সেটাকে আর মাইনাস দিকে আমরা যেতে চাই না, আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই। শুনেন, একটা ঘটনা হলো কি, বাড়িয়েছিলেন আপনি যদি এটা সাইন্টিফিক্যালি কোনো প্ল্যান করে, কোনো কমিটি বসে আলোচনা করে বিশেষজ্ঞদের নিয়ে বাড়ান, তাহলে এটা প্রতি 3 বছর 5 বছর পর পর আপনি বসেন না কেন? এটা ভাই, যারা বাড়িয়েছিল ওই মানসিকতার লোকগুলি তারপর মারা গেছে? মারা তো যায় নাই। তাহলে মারা না গেলে আপনাদের প্রতি 5 বছর রিভাইজ করেন না কেন? না, আমার মনে হয় যেটা মাসুদ আপনি যেটা বলতেন, জনপ্রশাসন অবশ্যই সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে, সেটা নিয়ে বসেন অবশ্যই পড়ছে। আমি একটা কথা বলি, উনি যেটা বলছেন এটা ঠিক কথা। যেমন ব্রিটিশেরা প্রতি 10 বছর পর পর রিভিউ করতো। ইন্ডিয়াতে এখনো পুরো সিভিল সার্ভিস থেকে ওরা প্রতি 20 বছর পর পর রিভিউ করে। জি, প্রতি 20 বছর। কিন্তু আমাদের এখানে এইসব না। দেখেন, আমি বলি আমাদের যদি না, তাহলে আমরা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। সেটাই ইন্ট্রোডিউস করেন। সেটাই আমার কথা হলো কি, যে ভাই এই ছেলে মেয়েগুলোর সংখ্যা তো কম না, অনেক স্যার। 26 লক্ষ বেকার তরুণ, এত কম না সংখ্যাটা, 30 থেকে 32 সংখ্যা ইন্ডিয়াতে আরো বেশি আছে। এদেরকে আপনি কোনো হোপ দিবেন না, এদেরকে আপনি বলবেন না যে তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান, তোমার জন্য আমি ভাবছি, কিছু করতে পারছি কিনা পরে আলাপ। আপনি তো কোনো পাত্তাই দিবেন না, রাস্তায় আর দাঁড়ায় থাকবেন, নিয়ে আপনি জেলে ঢুকে দেবেন। আপনি মেয়েদের নিয়ে
ঢুকাইছেন জেলে। শুভ জেল কেটেছে। আচ্ছা ওরা বাদ দেন, ওরা আমি পাত্তা দিলাম না। একটা মেয়েকে নিয়ে জেলে ঢুকাইছেন আপনি, ওই মেয়েটা বিয়ে হবে? এটা সামাজিক হ্যাঁ হবে। হবে। আপনি এটা কি করলেন, কেন করলেন? এরা কি কীট পতঙ্গ নাকি যে আমি হাইটে যাওয়ার সময় পায়ের নিচে একটা পিঁপড়া পড়লো, আমি পিছা দিয়ে চলে গেলাম? ভাই আমার আপনার সন্তান, এদের কোনো মূল্য নাই। এরা গিয়ে নাকি সরকারকে বিব্রত করার জন্য আসছে? কেন আসছে এরা? তো এই জিনিসগুলো এখন ধরেন না, যুক্তিতে আবেগ দিয়ে না বলে যদি আমরা যুক্তি দিয়ে বলি, হয়তো আপনাদের কাছে আমার থেকে আরো বেশি যুক্তি থাকতে পারে। ধরেন এখন যদি যেমন ইন্ডিয়াতে প্রায় 20 লাখ দরখাস্ত পড়ে, কিন্তু তারপরে তারা প্রতি বছরটা বছরই শেষ করে। এক্স্যাক্টলি। পাকিস্তানেও তাই করে। আচ্ছা, কিন্তু আমাদের ধরেন 54 মাস পর্যন্ত লাগছে। ডক্টর সাদত এটাকে আপনার নামাই আনছিল 18 মাসে, মানে উনার শ্রম দিয়ে মেধা দিয়ে নানাভাবে এক্সারসাইজ করে। তো এখন ধরেন এবার যেটা রেজাল্ট হলো কত, 42 না জয়েন করলো যারা, এবার 41, এটাতে 54 মাস লাগছে আমাকে ছেলে মেয়েরা বললো। তো এখন ধরেন যদি আপনি 35 করেন তাহলে লাগবে আরো 54 মাস, কারণ এখন দরখাস্ত যদি পড়ে 10 লাখ, দরখাস্ত যদি পড়ে 10 লাখ, তখন আরো যে বের হবে, আরো যে বের হয়ে যোগ হবে। স্যার আপনার সাথে আমি কিছু কথা খণ্ডাইতে হবে স্যার। আপনি এই যে একটা কথা বললেন, আমার কথা আমি বলি, আপনি খণ্ডান, কিন্তু আমি একটু বুঝতে চাই যে আপনার আন্দোলনের সাফল্য নিয়ে আপনারা কাদের কাদের সমর্থন পেয়েছেন এই এটা আমাদেরও জানা দরকার। হ্যাঁ ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে 2011 সালে যখন অবসরের বয়সসীমাটি বৃদ্ধি করা হয়, তারপর থেকে শিক্ষার্থীরা রেস করে যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করা দরকার। এর জন্য যেহেতু 1991 সালে চাকরিতে বয়সসীমা ছিল 27 বছর, সেটা এখন যেহেতু আপনার গড় আয়ু দিকে খেয়াল রেখে যখন 30 বছর করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা মনে করলে এই যুক্তিগত বাস্তবতা নিয়ে তার রাজপথে আন্দোলন শুরু করে। তার ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে সংসদে এই বিষয়টি নিয়ে প্রায় 75 বার উত্থাপিত হয়েছে। বাস্তবতা নিরিখে সংসদ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন দ্বারা খণ্ডানোর চেষ্টা করেছে। আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোথাও কোনোদিন বলে নাই যে আমি চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করবো না। তিনি বলেছেন, যেমন আপনি যেমন খণ্ডাচ্ছেন, তিনি বলছেন, এটা সাংবাদিকদের বলছে যে তোমরা বিষয়টি দেখো কোথাও কোন ফল্ট আছে কিনা বা কি যুক্তিকতা আছে বা যুক্তিকতা খুনি আমাকে দাও। ইতিমধ্যে তিনি তার ধারাবাহিকতা রক্ষা করে বয়সসীমাটি বৃদ্ধি করার লক্ষ্যে সাবেক PHCM সাদিক স্যারের কাছে তারা যখন এইটা চাই, মানে বয়সসীমা বৃদ্ধির বিষয়টি তার কাছ থেকে পরামর্শ চায়, তিনি একটা ডাটা দেওয়া হয় 35, 36, 37 একটা ডাটা দেওয়া হয় পেয়েছি। তাই পেয়েছি যে ডাটাটি দেওয়া হয়, সেই ডাটাটিতে বলা হয় যে অধিকতর কম বয়সীরা পিএইচসিতে ঢোকার প্রবণতা বেশি, বয়স্ক শিক্ষার্থীরা প্রবণতাটা কম, এরকম একটা ডাটা দেওয়া হয়। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যথেষ্টভাবে খেয়েছে। কিন্তু আমরা মনে করি দিই যে যখন ফ্রেশার স্টুডেন্ট, যখন অনার্সটা শেষ হয়, তখন শিক্ষার্থীদের পরিমাণটা ছিল বেশি। যখন একটা শিক্ষার্থী 29 বছর যায়, সে কিন্তু বসে থাকে না, সে কিন্তু কোনো না কোনো জব সেক্টরের সাথে রিলেটেড থাকে। তো এখন 1 লাখ পরীক্ষা দিচ্ছেন আপনি স্যার, 1 লাখ পরীক্ষা থেকে 10,000 চান্স পাওয়া স্বাভাবিক। কিন্তু এই 24 বছরের শিক্ষার্থীরা 29 বছরে গেলে কিন্তু সেই লেভেলের ফ্রেশার থাকে না। তারা কিন্তু 29 বছরে গিয়ে কিন্তু 10,000 থেকে 12,000 শিক্ষার্থী আবেদন করে, সেখান থেকে যদি আপনার 5% শিক্ষার্থী চান্স পায়, তাহলে তুলনামূলকভাবে সমান। এবং একটা শিক্ষার্থীতে পেয়েছে ঢুকার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের পিছনে ফেলে সে মেধার কিন্তু প্রমাণ দেয়। সুতরাং আমরা মনে করি চাকরিতে প্রবেশের বয়সসীমাটি শুধুই বাস্তবতা নিয়ে পিএইচসিটিকে টানা ভারবার টেনে এনে আমরা চাচ্ছি ওভারঅল বয়সসীমাটি বৃদ্ধি করা হোক। চাকরিতে প্রবেশের বয়সসীমা শুধু নট অনলি BCS, বাট আমরা চাই সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যা আছে সব। আরেকটা বিষয় মাঝখানে বলে দিই স্যার, চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 35 করলে সরকারের 1 টাকাও লস হবে না, বরঞ্চ সরকার স্বতঃস্ফূর্তভাবে যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখছে সেটা দ্রুত হবে। তারপর আমি একটা জিনিস বলি, চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ী বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে আমার অভিভাবক জাতীয় সংসদ সদস্য, তারা যেহেতু একটা সংসদ আসনের হোল্ড করে, আমরা শিক্ষার্থীরা তাদের কাছে গিয়ে আমরা এই পর্যন্ত 38 জন শিক্ষার্থীর 8 জন সংসদ সদস্যর নীতিগত সুপারিশ নিয়েছে স্যার, এটা আমার হাতে ফাইলটা রয়ে গেছে। তারা বলছে যে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি হলে এই রাষ্ট্রের এবং জনগণের উপকার হবে। ইতিমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান ব্যতীত বিশ্বের কোথাও চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 30 নাই। আর আপনি যে বলছেন মেধা, আমরা কিন্তু মেধা দিয়ে ঢুকতে চাচ্ছি, বয়স দিয়ে নয়। বয়সের ফ্রেমে আমরা চাচ্ছি না আমাদেরকে এই মেধাটাকে দমিয়ে রাখার জন্য। আরেকটা বিষয় হলো এই যে 38 জন সংসদ সদস্যের পাশাপাশি এই যে আমাদের মোহাম্মদ স্যার আছে, এরকম যে পেশাজীবী সংগঠন আছে, প্রত্যেকেই এই দাবিটির প্রতি যুক্তিগত বাস্তবতা নিরিখে তারা কিন্তু সুপারিশ করেছে। পাশাপাশি ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ থেকে আরম্ভ করে 5টা ছাত্র সংগঠনও এই দাবিটির প্রতি সমর্থন করে। এই সব বিষয়টি নিয়ে যখন আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা বিষয়টি আবেদন করি, তখন তিনি এই ওভারঅল বিষয়টি চিন্তা ভাবনা করে তিনি
মনে করেন আমি যেহেতু মন্ত্রী, আমি তো আর সুপারিশ করতে পারি না, আমি একটা ডিও দিতে পারবো। তিনি আমাদের দাবির কথাগুলো লিখে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা চিঠি দেয়, চিঠির মধ্যে স্পষ্ট করে বাস্তবতা নিয়ে চিন্তা করে উনি লিখেছেন, এবং কি সেটা দেওয়ার পরে আমরা কিন্তু চাকরিতে আবেদনের বয়সসীমাটি তিনি বলেছেন নীতিগতভাবে সরকারের সিদ্ধান্ত, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের আলোকেই আগামীতে আমরা প্রজ্ঞাপন পেতে চাচ্ছি। সময় নেই, 1 মিনিট করে যদি মাসুদ কামাল, নিজামুল হক ভূঁইয়া এবং আব্দুল আল মজুমদার আপনারা বলেন। জি, আমি যেটা মনে করি পার্সোনালি, যে এই বয়সসীমাটা নিয়ে আসলে একটা মানে সরকারের একটা কমিটি বসা উচিত, যারা নাকি সব বিষয়ে অভিজ্ঞ থাকবেন, এবং তারা বসে সুচিন্তিতভাবে সারা দুনিয়ার উদাহরণ নিয়ে বসে তারপর তাদের একটা সিদ্ধান্ত দেওয়া উচিত, এবং এটা প্রতি 5 বছর পর পর এটা রিভাইজ করা উচিত আমি মনে করি। এবং আমি নিজে পার্সোনালি এদের দাবিকে সমর্থন করি, এবং আমি মনে করি একটা যৌক্তিক দাবির কারণে তারা। আমিও ওরা যেটা বলেছে, আমি তো পূর্বেই বলেছি যে করোনা মহামারীর কারণে তো আমাদের প্রায় 2 বছর বেসিক লস হয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু বাসায় ছিল, যদিও আমরা অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কিছু কার্যক্রম চালিয়ে আমাদের সেশন জট আমরা কমিয়ে আনতে পেরেছি। আমি যেটা মনে করি জনপ্রশাসন মন্ত্রণালয়, পিএসসি এবং সরকারের সংশ্লিষ্ট যারা এটার সাথে সম্পৃক্ত তারা বসে এই ডিসিশনটা নেওয়া উচিত, এমনকি প্রতি 5 যেটা বলেছেন প্রতি 10 বছর, 5 বছর না হোক 10 বছর পর পর এটা রিভিউ করা উচিত যে আমাদের বয়সসীমা কত থাকা উচিত, চাকরিতে এন্ট্রি করার বয়সসীমা কতটুকু উচিত, সেটা আমি মনে করি। শুভ কিছু যোগ করবে? হ্যাঁ, অবশ্যই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপা বাংলাদেশে যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করছে, এটা একটা কাঠামোগত উন্নয়ন। আমরা মনে করি এই যে আমরা 10 লক্ষ উচ্চশিক্ষিত বেকার শিক্ষার্থী রয়েছি, তাদেরকে আপার উন্নয়নের অংশীদার হিসেবে আমাদেরকে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করে দিলে আমরা আপার কাছে কখনো প্রণোদনা চাচ্ছি না, কোনো চাকরি চাচ্ছি না, আমরা শুধু আমাদের মেধাটাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ চাচ্ছি। পাশাপাশি কিছুদিন আগে সংসদে আমাদের যে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ স্যার যে কথাটি বলেছেন যে 15 বছরে সরকার উন্নয়নে চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে 30 করেছে, এই কথাটি তিনি বলেছেন, এবং অবসরের বয়সসীমাটি 2011 সালে 57 থেকে 59 করেছেন। আমি এটার সাথে আমি আপনাদের সবার সামনে যে প্রশ্নটি জুড়ে দিচ্ছি যে ফরহাদ স্যার, আপনি যদি মনে করে থাকেন 1991 সালে আপনারা এই চাকরিতে প্রবেশের 27 থেকে 30 করে দেন, যেটা সত্য হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মনে হয় এটা মিথ্যা হয়ে থাকে তাহলে এই যে মিথ্যা তথ্যের জন্য আমরা শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আবারও বলছি যে আপনাদের এই চ্যানেল থেকে 27 থেকে 30-এর 1991 সালে আপনারা 15 বছরের আমলে কিভাবে করলেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি মিথ্যা করে থাকেন, যদি সরকার এটাকে সফল ধরে নিচ্ছেন, আপনি বলছেন 15 বছরের সফলতা যে চাকরির ক্ষেত্রে, তাহলে সফলতার অংশ হিসেবে যদি আপনারা না করে থাকেন, আমি মনে করি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবশ্যই আপনি চাকরি প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করবেন, এবং আপনার যে মিথ্যা তথ্যটি সংসদে দিচ্ছেন মহান জাতীয় সংসদে, সেটা আপনি উদ্যোগ করে নেবেন। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে জাতীয় সাপটি উপস্থাপন করবেন। মানে শুধু বয়স নয়, সিভিল সার্ভিসের সকল বেসরকারি চাকরির সকল বিষয় পর্যালোচনা করে ভালো মন্দ নির্ণয়ের জন্য প্রতি 10 বছর পর রিভিউ হওয়া উচিত, প্রতি 10 বছর পর। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। শরীফুল হাসান শুভ, প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, মিস্টার একেম আব্দুল আল মজুমদার এবং মিস্টার মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, কথা হচ্ছিল চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হওয়া উচিত, কিন্তু মূল কথা পুরো আলোচনায় যেটা বেরিয়ে এসেছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া, সেটা প্রবেশের বয়সসীমা, অবসর এবং অন্যান্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরিতে নিয়োগ দেওয়া হয়, সেটা আসলে রিভিউ হওয়া দরকার, এবং একটা নিয়মিত বিরতিতে সেটা হওয়া উচিত। সেটা 5 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে, কারণ সময় বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়, চাহিদা বদলায়, পারিপার্শ্বিক অনেক অবস্থা বদলায়, সেই জন্য এই রিভিউ প্রক্রিয়াটা খুব অত্যন্ত জরুরি। এবং অবশ্যই ছাত্ররা যখন আন্দোলন করছে এবং যারা ইতিমধ্যেই পাশ করে বেরিয়েছে চাকরির জন্য, চাকরি প্রার্থী, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শূন্য আসনও রয়েছে, কাজে এই বিষয়গুলো আসলে বিবেচনার দাবি রাখে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে আমাদের প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।